हेलो माय डियर स्टूडेंट আমার নাম তৌফিকা বানু আর আজকে আমি পিরিয়ডিক টেবলের থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে পিরিয়ডিক টেবল চ্যাপ্টারের দুটো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি লোথার মেয়ারের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেই টপিকটা পড়াবো। বুঝতে পেরেছো? লোথার মেয়ারের শ্রেণী বিভাগ, যাকে ইংলিশে বলা হয় ক্লাসিফিকেশন অফ লোথার মেয়ার। এই টপিকটা মানে রাট্টা মারা টপিক না, আর খুবই হার্ডও টপিক না, জাস্ট 2-3 বার চোখ বোলালেই তোমরা এই টপিকটার ব্যাপারে জেনে যাবে। তো বিজ্ঞানী লোথার মেয়ার 1870 সালে পর্যায় সারণীর শ্রেণী বিভাগের একটা প্র্যাকটিক্যাল পদ্ধতি পুরো দুনিয়ার সামনে প্রকাশ করেন। সর্বপ্রথম মানে এর আগেও তো অনেক বিজ্ঞানী পিরিয়ডিক টেবিলের মৌলগুলো নিয়ে অনেক কিছু কথা বলেছেন, অনেক বিজ্ঞানী তাদের নিজেদের সূত্র প্রকাশ করেছেন, অনেক বিজ্ঞানী বলেছে যে পিরিয়ডিক টেবিলের মৌলগুলো এইভাবে সজ্জিত হবে, ওইভাবে সজ্জিত হবে। কিন্তু লোথার মেয়ারের ক্লাসিফিকেশনটা আমরা সর্বপ্রথম ক্লাসিফিকেশন কেন বলছি? কেননা এই জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার সর্বপ্রথম প্র্যাকটিক্যালি ভাবে পর্যায় সারণীর শ্রেণী বিভাগ করেন। এর আগে কোনো বিজ্ঞানী প্র্যাকটিক্যালি শ্রেণী বিভাগ করেনি পর্যায় সারণীর। বুঝতে পেরেছো? তো 1870 সালে কিভাবে প্র্যাকটিক্যালি পর্যায় সারণীর শ্রেণী বিভাগ করেন না, গ্রাফ এঁকে একটা গ্রাফ প্লট করে, গ্রাফটা প্লট করেন মৌলের ফিজিক্যাল প্রপার্টি এবং অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভরের মধ্যে। ফিজিক্যাল প্রপার্টি, মৌলের ফিজিক্যাল প্রপার্টি কি এবার তোমরা বলবে? তো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পরে অ্যাটমিক ভলিউম অর্থাৎ পারমাণবিক আয়তন, অ্যাটমিক ডেন্সিটি পারমাণবিক ঘনত্ব, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে। তো তিনি ফাইনালি লোথার মেয়ার অ্যাটমিক ভলিউম অর্থাৎ পারমাণবিক ভর আর অ্যাটমিক মাস এর মধ্যে গ্রাফ প্লট করেন। ওকে, তো গ্রাফটা এভাবে প্লট করেন। এভাবে একটা গ্রাফ প্লট করে লোথার মেয়ার বিজ্ঞানীটি বলেন যে যেই সমস্ত মৌলের রাসায়নিক ধর্ম অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টির মিল রয়েছে সেই মৌলগুলো এই গ্রাফে সেম পজিশন অবস্থান করবে। তো দেখো, আমি এই যে কথাটা বললাম যে সেম ফিজিক্যাল প্রপার্টির মৌলগুলো গ্রাফের সেম পজিশনে অবস্থান করবে, এই কথাটা একটু মানে পরে আমি বুঝিয়ে বলছি, ঠিক আছে? একটু ধৈর্য রাখো, আগে এই গ্রাফটা সম্বন্ধে বলে দিই। দেখো, গ্রাফটার এই যে উপরের এই যে মানে অংশগুলো আছে একে বলা হয় পিক পজিশন, বাংলায় যাকে বলে শীর্ষক। বুঝতে পেরেছো? আর গ্রাফটা যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে, এটা যে গ্রাফটা উপরে উঠছে, এইভাবে উপরে উঠছে, এই উপরে উঠার অংশটাকে বলা হয় অ্যাসেন্ডিং পোরশন, বাংলায় যাকে বলে আরোহী অংশ। আর গ্রাফটা দেখো নিচে নামছে, এখানে নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে। তো এইভাবে যে নিচে নামছে, গ্রাফটা যে নিচে নামছে সেই পোরশনটাকে বলা হয় ডিসেন্ডিং পোরশন, বাংলায় বলে অবরোহী অংশ। বুঝতে পেরেছো? আর এই নিচের অংশগুলোকে বলা হয় বোটাম। ঠিক আছে, নিচের অংশগুলোকে বলা হয় বোটাম, উপরের অংশগুলোকে বলা হয় পিক পজিশন। গ্রাফ যে উপরে উঠছে এগুলোকে বলা হয় অ্যাসেন্ডিং পোরশন, গ্রাফ যে নিচে নামছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং পোরশন, নিচের অংশগুলোকে বলা হয় বোটাম। এবার এই উপরের অংশে কোন মৌলগুলো থাকবে? দেখো, পি দিয়ে পিক পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে? তো উপরে থাকবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এই উপরে থাকবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপর এই অ্যাসেন্ডিং পোরশন মানে যেটা অংশটা উপরে উঠছে, অ্যাসেন্ডিং মানে এ লিখলাম আমি, পেনের কালি শেষ হতে চলছে, আমার কাছে আর কালি নেই। থাকবে হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপারটাইন অ্যান্ড টেনেসিন। তারপর নিচের অংশটাতে থাকবে অর্থাৎ ডিসেন্ডিং পোরশনে থাকবে গ্রুপ 2 এর মৌল অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটাল, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এবার নিচের অংশে থাকবে ট্রানজিশন এলিমেন্ট এবং মেটালয়েড। এটা বোটাম বি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ওকে, ট্রানজিশন এলিমেন্ট অর মেটালয়েড। মেটালয়েড মানে যে সমস্ত মৌলগুলোর মধ্যে মেটাল এবং নন মেটাল উভয় ধর্ম বর্তমান। মেটাল কি করে? মেটাল না ইলেকট্রন দেয় আর নন মেটাল ইলেকট্রন গ্রহণ করে। ওকে, ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট হলো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর কপার, মেসিয়াম।
এই চারটা হলো ট্রানজিশন এলিমেন্ট। আর মেটালয়েড হলো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, দেন টেলেরিয়াম, পোলোনিয়াম। ট্রানজিশন এলিমেন্ট এই চারটা, মেটালয়েড, এই মৌলগুলোকে মেটালয়েড বলা হয়। ঠিক আছে, তো বুঝতে পারলে পিক পজিশনে থাকবে গ্রুপ 1 এর এলিমেন্ট, নিচে থাকবে ট্রানজিশন অর মেটালয়েড এলিমেন্ট, অ্যাসেন্ডিং পোর্শনে থাকবে হ্যালোজেন মৌল, ডিসেন্ডিং মানে যেটা অংশটা নিচে নামছে সেই পোর্শনে থাকবে গ্রুপ 2 অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটাল। এবার আমি যে একটু আগে কথা বলেছিলাম যে বিজ্ঞানী লোথার মেয়ার বলেছিলেন যে যেই সমস্ত মৌলের রাসায়নিক ধর্ম সিমিলার সেই সমস্ত মৌলগুলো এই গ্রাফের সেম পজিশনে অবস্থান করবে। তো সেটা আমি বলছি এখন। ঠিক আছে, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা গ্রুপ 1 এর মৌল। এই সমস্ত মৌলের মধ্যে কিছু না কিছু রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে। তো এই গ্রুপ 1 এর মৌলগুলো কেবলমাত্র গ্রাফের উপরেই অবস্থান করবে, মানে গ্রাফের উপরের অবস্থানে অবস্থান করবে। এই নিচে হবে না, মিডিলে হবে না, সাইডে হবে না, শুধুমাত্র পিক পজিশন অবস্থান করবে। এই হ্যালোজেন মৌলগুলো আছে, এই হ্যালোজেন মৌলগুলো কেবলমাত্র গ্রাফের মানে অ্যাসেন্ডিং পোর্শনে অবস্থান করবে, আর কোথাও অবস্থান করবে না। কিন্তু লোথার মেয়ার যে শ্রেণীবিভাগটা করেন এটা পরে করে ফেল হয়ে যায়। কেন ফেল হয়ে যায়? কারণ প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা গ্রাফ ড্র করতে হয়। ওই জন্য এখন আমাদের কাছে বর্তমানে টোটাল 118টা মৌল রয়েছে। তো 118টা মৌলের জন্য 118টা গ্রাফ আঁকতে হবে, পড়তে হবে, জানতে হবে। তো এত হিউজ পরিমাণে গ্রাফ আঁকা জানা আমাদের পক্ষে সম্ভব নয়, ওই জন্য এই শ্রেণী বিভাগটা ফেল করে যায়। ঠিক আছে, এবার দ্বিতীয় কারণ হলো যে মৌলগুলোর একদম অ্যাকিউরেট পজিশন জানা যায় না। মানে কিভাবে? দেখো এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম গ্রাফের উপরে পজিশন অবস্থান করে। তো লিথিয়াম যেহেতু উপরে অবস্থান করে, তো এইটুকু হলো পিক পজিশন, এইটুকু হলো পিক পজিশন। তো একদম যে এখানে অবস্থান করবে সেটা নয়, 0.01 ন্যানোমিটার দূরে চলেও লিথিয়াম অবস্থান করতে পারে, সেটাকেও তো পিক পজিশন বলা হয়। তো মৌলের অ্যাকিউরেট পজিশন পাওয়া যায় না। বুঝতে পারলে তো তোমরা? দেখো এখানে ফ্লোরিন যেহেতু এগুলো অংশে অবস্থান করছে, তো ফ্লোরিন একটু নিচে নেমে নিচেও তো অবস্থান করতে পারে, তাই কিনা? তো অ্যাকিউরেট মৌলের পজিশন জানতে না পারাই এই শ্রেণী বিভাগটি ফেল করে যায়। এই শ্রেণী বিভাগের দুটো মেন ফেলিয়ারের কারণ আমরা জানলাম। 1 নাম্বার, প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা গ্রাফ আঁকতে হয় ওই জন্য। আর 2 নাম্বার কারণ হলো যে মৌলের অ্যাকিউরেট পজিশন আমরা জানতে পারছি না এই শ্রেণী বিভাগ থেকে। তো বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পেরেছো এই লোথার মেয়ারের শ্রেণী বিভাগটা। যদি আমার পড়া বা আমার পড়ানোর পদ্ধতি যদি তোমরা না বুঝতে পারো তাহলে প্লিজ একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পড়তে থাকো ভালো মতো ভাবে।